আসসালামু আলাইকুম। আচ্ছা, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তোমাদের অংশগ্রহণ তো আজকে কম অনেক। আজকে আবার দেখলাম যে ফোর্থ ইয়ারে অনেক অংশগ্রহণ হয়েছিল। হতে পারে রাত্রি 9টা এই জন্য। রাত্রি 9টা এখন 9:30, কিন্তু খুব কম রাত্রি না, কারণ ওইদিকে 6টার সময় সন্ধ্যা হয়েছে, তাই না? ওকে, তো চলো আমরা শুরু করি আমাদের। আমরা পড়ছিলাম হচ্ছে লিঙ্গুইস্টিক্স। আজকে 3টা খাতা, আমরা একটু খাতাটা দেখি। সমষ্কি, ইউজি, Universal Grammar. Noam Chomsky is the father of modern linguistics. He was born in America. So his contribution to linguistics is immeasurable as well as uncountable. ঠিক আছে। হুম, ঠিক আছে। আর একটু এগুলো তো একটু স্পেস দিও। এই জাতীয় ইয়েগুলোতে যাতে ভুল না হয়, যে কি বলতেছে, Chomsky has developed the innate theory. It also known innatist or nativist theory. ইট ইজ অলসো নোন, এরকম হবে, এখানে একটা ইজ ছাড়া পড়ে গেছে। আর এই যে প্রথম, এই যে কোন একটা প্যারার প্রথমে এরকম এক লাইন দুই লাইনের ভেতরে কোনো গ্রামার যাতে ভুল না হয়, এটা একটু খেয়াল রেখো। কারণ টিচারদের কিন্তু চোখে এই জায়গাগুলোতেই যায়, ওরা পুরো এই প্যারাগ্রাফ পড়ে না, প্রথম ধরো এক দুই লাইন একটু দেখে নিল, এরকম। যেমন এখানে তুমি একটা ভুল করেছো, যেমন ইন ফাইন ইট মে বি সেড দ্যাট, ই মে বি সেইড দ্যাট, এটা হবে। তাহলে এখানে যখন এই যে যেমন আমার চোখ এখানে পড়লো, কারণ আমি এই যে প্রথম লাইনটা পড়লাম, তাই তারপরে ওই যে ওইখানে যে লাইনটা ভুল গেল। তারপর আমরা যদি এদিকে আরো দেখি, টিজি রেফার্স টু, আচ্ছা, Chomsky has proposed the idea of universal grammar, ঠিক আছে, is a remarkable invention of Chomsky. তো এই তো যেটা মেসেজ আমার, এই তোমার খাতা থেকে যেটা ইয়ে হলো সেটা হচ্ছে যে এই কোনো, এই যেসব প্যারার প্রথম দুই তিন লাইনের ভেতরে কোনো যাতে কোনো গ্রামার ভুল না থাকলে এটা একটু চেক করবা। ওই যে হয় না যে 10 মিনিট রিভিশন দিব, রিভিশনে কি দিব, তো রিভিশনে এই জিনিসগুলোই দেখতে হয়, যে প্রথম এরকম প্যারাগুলোর প্রথম দিকে কোনো ইয়েতে ভুল আছে কিনা, গ্রামারের ভুল টুল আছে কিনা। যেমন এই যে এখানে একটা টিচার যখন এটা পড়তে যাবে দেখবে যে এখানে এরকম গ্রামার ভুল, তখন এটা কিন্তু ধরে ফেলবে। ওকে, তাছাড়া এমনিতে ঠিক আছে। এবার আসো জান্নাতুল ফেরদাউস। তোমার হাতের লেখাটা ভালো, এইভাবে লিখতে পারলে ভালো হবে আর কি। হুম, ঠিক আছে। এভাবে লিখে দিয়ে আসতে পারলে তোমরা দেখা যায় যে 6 বা তার চেয়ে বেশি কিছু মার্কস পেয়ে যাবা। সুন্দর করে লিখতে হবে, আর একটু করে কোটেশন দেওয়ার চেষ্টা করো যদি কোটেশন থাকে, মানে যেগুলোতে থাকবে। এখানে হয়তো বা নাই, কারণ এটা যেহেতু ক্রিটিস ইয়ে লিঙ্গুইস্টিক্স, সেজন্য হয়তো।
তো অন্যান্য যেগুলো রাইটিং এ যখন কোটেশন থাকবে কোটেশন গুলো দেওয়ার চেষ্টা করবা। সুরাইয়া। হ্যাঁ, যে এই জায়গাগুলোতে মিনিমাম 3 লাইন লেখার চেষ্টা করবা, এই জায়গাগুলোতে। মানে এরকম 2 লাইনের প্যারাগ্রাফ দেয়া ঠিক না। এগুলা অনেক টিচার আছে ধরে ফেলবে, মানে খাতার সৌন্দর্যের বিষয়টা দিক থেকে ধরে ফেলবে। এমনিতে হাতের লেখা ঠিক আছে। ট্রান্সফরমেশনাল গ্রামার, এখানে গ্রামারটা জিটা মনে হয় বড় হবে, কারণ ট্রান্সফরমেশনাল গ্রামার এটা কি টার্ম কিনা? যদি টার্ম হয় তাহলে যেটা বড় হবে, আমি ভুলে গেছি, কালকে পড়াইলাম দেখো আজকে ভুলে গেছি। এগুলো একটু চেক করবা, যেখানে ক্যাপিটালাইজেশন দরকার সেখানে ক্যাপিটালাইজেশন করবা, যেমন এই যে এখানে করেছো। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকের খাতা দেখে যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা রিভিশন দিব লেখার পরে, যে আমরা যে প্যারাগ্রাফ গুলো লিখলাম প্রশ্ন লিখতে গিয়ে এটার প্রথম 1-2 লাইনের ভেতরে কোনো গ্রামারের ভুল আছে কিনা। কারণ টিচাররা কিন্তু ওই জায়গাগুলোতেই চেক করে, কখনোই পুরো খাতা তোমার পড়তে যাবে না। হ্যাঁ, তো এই জন্য ওই জায়গাগুলোতে যদি ভুল পায় তখন এরকম 3-4টা ভুল পাইলে দেখা যায় মার্কস কমায় দেবে। ওকে, চলো আজকে আমরা আজকের প্রশ্নটা পড়ি। আজকের প্রশ্নটা একটু কঠিন, আবার সহজও আছে। আচ্ছা, আজকে আমরা প্রশ্ন পড়বো হচ্ছে, এটা আমরা গতদিনে পড়েছি, আজকে আমরা এটা পড়বো। ডিসকাস কার্ডিনাল ভাওয়েলস অ্যান্ড শো দেয়ার পজিশন থ্রু এ ডায়াগ্রাম। একটা চিত্র বা ডায়াগ্রাম তৈরি করার আর মাধ্যমে। কতদিন ওটা তো পড়িনি। এটা পড়েছি না? না স্যার। ও আচ্ছা, এটা স্যার এটা গতদিন তো 3 নাম্বারটা পড়েছি। ও আচ্ছা, সরি, আমি এই ব্রাঞ্চটা পড়িয়েছি তো এই জন্য আমার ব্রাঞ্চটা মনে আছে আর কি। যাই হোক, থ্যাংক ইউ, তাহলে আমরা এটা পড়বো। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, আমি আজকে মনে মনে এটা পড়াইতে চাইছি, হ্যাঁ তো আজকে এটা পড়াই, কালকে এটা পড়াই দেবো নি। ঠিক আছে? আর এটা পড়াইতে আমার খুব ভালো লাগে, এই প্রশ্নটা খুব ইজি এবং সহজ, কিন্তু প্রশ্নটা আবার খুব ভালো। এটা পড়লে অনেক কিছু বুঝতে পারা যায় ভাষা। তো আমি আজকে এটা পড়াই দিই, আগামীকালকে এটা পড়াই দেবো, এটা আমাকে মনে করাই দিও আগামীকালকে। স্যার আপনি যখন আগে লিঙ্গুইস্টিক পড়িয়েছিলেন তখন এই প্রশ্নটা পড়ানো হয়েছে। এইটা হ্যাঁ, ওইটা তো কার্ডিনাল ভাওয়াল ওইটা তো শর্ট কোশ্চেন ব্রড হিসেবে পড়ানো পড়া, হয়েছিল। ব্রড পড়ানো হয়েছিল। জি স্যার। এটা কি এই মাঝখান থেকে না একটা স্যার, ব্রড একটা পড়ানো হয়নি স্যার। পড়িয়েছিলেন? আমি কোনো ব্রড পড়াইনি তো। স্যার এটা ওই স্যার শর্ট কোশ্চেনের সময় স্যার একটু বুঝিয়ে দিয়েছিলেন মনে হয়। ও, আচ্ছা আমি দেখি তাহলে আমরা এটা পড়ি। হোয়াট ইজ ফোনেটিক্স। আমি চলে যাই। মানে লিঙ্গুইস্টিক্সে ব্রড পড়ানো হয়নি, পড়াইনি একটাও, হয়তো এমনি দেখাইতে পারি। হোয়াট ইজ ফোনেটিক্স, ডিসকাস ইটস ব্রাঞ্চ। আচ্ছা, আমরা এই প্রশ্নটা পড়ি। ওকে, স্যার পিডিএফ এর স্ক্রিনশট আমি গ্রুপটা দিয়েছি স্যার, এটা কি আনা ব্রড না? দাঁড়াও দেখাই। হ্যাঁ, এটা ব্রডই ছিল, এটা দিয়েছিলাম তাই না? তাহলে হয়তো শর্ট, শর্ট পড়ানোর সময় এটা বা এটা পড়িয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা পড়বো না, যদি পড়িয়ে থাকি আর কি।
আমি বেঁচে গেলাম একটা। আর সামনের দিন আমরা তাহলে জাম্প করবো আর কি। এটা ব্রডই ছিল আর কি। শর্ট পড়াইতে গিয়ে হয়তো বা ওইটা সহ পড়িয়েছিলাম। আচ্ছা, আজকে আমরা এটা পড়ি। আহ, এটা আমরা পড়তে আমাদের ভাল লাগবে যদি যারা হচ্ছে একটু হিউম্যান বডি নিয়ে একটু পড়াশোনা আছে, মানুষের ভেতরের বিভিন্ন অর্গান সম্পর্কে জানা আছে, তাদের এটা পড়তে ভাল লাগবে। তো এখানে দেখো, হোয়াট ইজ ফোনেটিক্স, ডিসকাস দ্য ব্রাঞ্চেস অফ ফোনেটিক্স। ফোনেটিক্স ইজ এ লেভেল অফ লিঙ্গুইস্টিক্স। ফোনেটিক্স হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর একটা লেভেল, একটা পর্যায়, একটা স্টেপ, একটা ব্রাঞ্চ, দ্যাট সায়েন্টিফিক্যালি অ্যানালাইজ, যেটা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে, স্টাডি করে, গবেষণা করে, অ্যান্ড ইন্টারপ্রিটস এবং বর্ণনা করে দ্য ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টস অফ স্পিচ সাউন্ড। যেটা বর্ণনা করে শারীরিক, সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক, এবং একই সঙ্গে তোমার ফিজিওলজিক্যাল, অর্থাৎ শরীর এবং মন। হ্যাঁ, এই সব কিছু মিলেই যে আমাদের স্পিচ সাউন্ডটা যে তৈরি হয়, স্পিচ সাউন্ডের যে বিভিন্ন অ্যাসপেক্ট গুলো তৈরি হয়, সেগুলোকেই সেগুলো নিয়ে আলোচনা করে থাকা হচ্ছে ফোনেটিক্স। ইট ডিলস উইথ থ্রি মেইন ইন্টাররিলেটেড ইয়েট ডিস্টিংক্ট ফ্যাক্টরস অফ সাউন্ড। এটা তিনটা প্রধান পারস্পরিক রিলেশন রয়েছে এরকম, বাট ডিস্টিংক্ট, একেবারে আলাদা ফ্যাক্টরস এগুলো স্পিচ সাউন্ডের। এরকম তিনটা তোমার এলিমেন্ট নিয়ে কাজ করে থাকে। সেগুলো কি কি? দিজ আর দ্য প্রোডাকশন, ডেসক্রিপশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড। অর্থাৎ একটা একটা স্পিচ সাউন্ড কিভাবে প্রোডাকশন হচ্ছে, উৎপাদন হচ্ছে, কিভাবে এটার ডেসক্রিপশন দেওয়া যেতে পারে সেই ডেসক্রিপশন নিয়ে, এবং একই সঙ্গে এটা কিভাবে প্রেজেন্ট করা যায় সেই প্রেজেন্টেশন নিয়েও আলোচনা করে থাকে স্পিচ সাউন্ডের এই ফোনেটিক্স। স্পিচ সাউন্ডস আর প্রডিউসড বাই এ পালমোনিক অ্যাগ্রেশন এয়ার স্ট্রিম মেকানিজম ফ্রম দ্য লাং। বলা হচ্ছে স্পিচ সাউন্ড এইটা মূলত তৈরি হয়, উৎপন্ন হয় পালমোনিক অ্যাগ্রেশন থেকে। হ্যাঁ, আমাদের যে এয়ার স্ট্রিম রয়েছে, আমাদের যে লাংসের ভেতরে যে স্ট্রিম মেকানিজমটা রয়েছে, বাতাস যখন আমরা নিচ্ছি ছাড়তেছি, হ্যাঁ, তো এইটাকে বলা হচ্ছে একটা একটা পালমোনিক অ্যাগ্রেশন, যেটা বলতে পারো যে সংকোচন, তারপরে সম্প্রসারণ যেটা হচ্ছে। হুম, তো এইখান থেকে বাতাসের যে প্রবাহ, সেখান থেকে মূলত যে সাউন্ড গুলো তৈরি হচ্ছে, এবং সেইটা নিয়ে আসলে কাজ করে থাকে আমাদের এই স্পিচ সাউন্ডটা। মানে এক কথায় স্পিচ সাউন্ড কিভাবে তৈরি হচ্ছে, পালমোনিক অ্যাগ্রেশন অফ পালমোনিক অ্যাগ্রেশন এয়ার স্ট্রিম মেকানিজমের মাধ্যমে, এবং সেটা ঘটে আমাদের লাংসের ভেতরে। ওকে, তাহলে ফোনেটিক্স হচ্ছে এটা একটা লেভেল যেটা সাউন্ড নিয়ে কাজ করে। সাউন্ড কিভাবে তৈরি হয়, সাউন্ডের সাথে রিলেটেড আমাদের যে ফিজিক্যাল যে অর্গান, লাংস এবং লাংসের যে অ্যাক্টিভিটি, সেগুলো নিয়ে এর ভেতরে কাজ করে থাকে। এবং একই সঙ্গে আমরা এখানে দেখতে পাবো যে ইন্টার রিলেটেড তিনটা টপিক নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে প্রোডাকশন, সাউন্ডের ডেসক্রিপশন এবং সাউন্ডের রিপ্রেজেন্টেশন। এটা নিয়ে কাজ করে থাকে হচ্ছে ফোনেটিক্স। অ্যাকর্ডিং টু ফেমাস ফোনেটিশিয়ান পিটার লজ, বিখ্যাত ফোনেটিশিয়ান পিটার লজ এর মতে, দ্য ফার্স্ট জব অফ ফোনেটিশিয়ান ইজ দেয়ারফর টু ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট পিপল আর ডুইং হোয়েন দে আর টকিং। পিটার লজের মতে ফোনেটিশিয়ানদের প্রথম কাজ হলো এইটা খুঁজে বের করা যে মানুষ যখন কথা বলে তখন তারা কি করে। তখন তারা কি করে সেটা ফোনেটিশিয়ানদের খুঁজে বের করা উচিত। এটা মনে করেন হচ্ছে এই পিটার লস। তাহলে এই যে খুঁজে বের করা বা স্টাডি করা এ কথা বলতেছেন, তাহলে আমরা এবার দেখি যে কি কি স্টাডি করা উচিত। দ্য স্টাডি অফ ফোনেটিক্স আর অ্যারাউন্ড থ্রি বেসিক পয়েন্টস অফ ভিউ। বলা হচ্ছে যে এই স্টাডি অফ ফোনেটিক্সটা তিনটা মেইন পয়েন্ট রয়েছে, সেটার উপরে বেস করেই মূলত এই গবেষণাটা বা এই পড়াশোনাটা চলতে থাকে। একটা হচ্ছে কি, প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড, স্পিচ সাউন্ডটা কিভাবে তৈরি হচ্ছে সেটা। ফিজিক্যাল প্রপার্টিজ অফ স্পিচ সাউন্ড, স্পিচ সাউন্ডের সাথে রিলেটেড আমাদের শারীরিক যে প্রপার্টি গুলো রয়েছে, যন্ত্রগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে। আরেকটা হচ্ছে ইফেক্ট অন দ্য লিসনার্স এয়ার, যিনি শুনেন, যারা শ্রোতা,
তাদের কানের উপরে প্রভাব, যে প্রভাবটা পড়তেছে সেটা নিয়ে আলোচনা করে থাকে এই ফোনেটিক্স। তাহলে দেখো এবার আমরা, চলো এর ব্রাঞ্চ নিয়ে আলোচনা করি, ফোনেটিক্স এর ব্রাঞ্চ গুলো, ব্রাঞ্চেস অফ ফোনেটিক্স। দেয়ার আর থ্রি ব্রাঞ্চেস অফ ফোনেটিক্স। এই ফোনেটিক্স এর তিনটা ব্রাঞ্চ রয়েছে। দোজ আর গিভেন বিলো, এগুলো নিচে দেওয়া হলো। একটা হচ্ছে আর্টিকুলেটরি ফোনেটিক্স। আর্টিকুলেটরি বলতে এই উচ্চারণ রিলেটেড আর কি, ফোনেটিক্স যেটা সেটা, সেটা কি নিয়ে কাজ করে থাকে? ইট ডিলস উইথ দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড। স্পিচ সাউন্ডের উৎপাদন বা প্রোডাকশন সেটা নিয়ে কাজ করে থাকে হচ্ছে এই আর্টিকুলেটরি ফোনেটিক্স। তাহলে ফোনেটিক্স মূলত তিন রকমেরও হয়, হ্যাঁ, এই আর্টিকুলেটরি ফোনেটিক্স, অ্যাকোস্টিক ফোনেটিক্স আর অডিটরি ফোনেটিক্স। তাহলে আর্টিকুলেটরি ফোনেটিক্স হচ্ছে এটা স্পিচ সাউন্ডের প্রোডাকশন নিয়ে কাজ করে। এরপর অ্যাকোস্টিক ফোনেটিক্স, অ্যাকোস্টিক ফোনেটিক্স এটা ডিলস উইথ দ্য ট্রান্সমিশন অফ স্পিচ সাউন্ডস থ্রু দ্য ইয়ার। বাতাসের মাধ্যমে স্পিচ সাউন্ডটা কিভাবে একজনের মুখ থেকে বের হয়ে আরেকজনের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, এই জিনিসটা নিয়ে কাজ করে হচ্ছে এই অ্যাকোস্টিক ফোনেটিক্স। এরপর অডিটরি ফোনেটিক্স ডিলস উইথ দ্য পারসেপশন অফ দ্য স্পিচ সাউন্ড বাই দ্য লিসনার। একজন লিসনার একটা সাউন্ড শুনে সেই সাউন্ডে কি বলা হচ্ছে সেটা যে বুঝতে পারতেছে, এই বিষয়টা নিয়েই আলোচনা করে এই অডিটরি ফোনেটিক্স। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, হ্যাঁ। একটু কঠিন লাগবে, তবে একাধিকবার পড়বে তাহলে দেখবে যে এটা ইজি হয়ে যাচ্ছে। আমাদের ক্লাসটা ছোট হবে, বেশি বড় হবে না। তোমরা জমাও, কোনো গল্প টল্প থাকলে গল্পগুলো করে আমরা ক্লাসের টাইম পার করতে হবে আজকে। আর হয়তো 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যাই হোক, দেখো, আর্টিকুলেটরি ফোনেটিক্স, আমরা এখান থেকে আর্টিকুলেটরি ফোনেটিক্সটা কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, আর্টিকুলেটরি ফোনেটিক্স ইজ কনসার্নড উইথ দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড। আর্টিকুলেটরি ফোনেটিক্স এটা প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড নিয়ে মূলত কনসার্ন থাকে। It is a basic knowledge that we use different organs that help us to produce speech sounds. এটা একটা বেসিক নলেজ, সাধারণ একটা জ্ঞান। কিসের সাধারণ জ্ঞান? আমরা স্পিচ সাউন্ড বা আমাদের কথা বলার সময় যে সাউন্ডটা তৈরি করি, এই সাউন্ডটা তৈরি করতে আমাদের শরীরের কোন অর্গানগুলো ব্যবহার হয় সেইটার নিয়ে, সেটার উপরে একটা বেসিক নলেজ নেওয়া হয় হচ্ছে এই আর্টিকুলেটরি ফোনেটিক্সে। দোজ অর্গানস আর কল্ড আর্টিকুলেটরস। ওই অর্গানগুলোকে, যে অর্গানগুলো ব্যবহৃত হয় স্পিচ সাউন্ড তৈরি করার ক্ষেত্রে, সেই অর্গানগুলোকে বলা হচ্ছে আর্টিকুলেটরস। সাম অফ দেম আর লিপস, টিথ, টাং, অ্যালভিওলার রিজ, হার্ড প্যালেট, সফট প্যালেট, নেজাল প্যাসেজ, তারপরে গ্লোটাল ফোল্ডস, লাঞ্চ এন্ড সো অন। তাহলে আমাদের অর্গানগুলো কি কি শব্দ তৈরি করার জন্য? আমাদের ঠোঁট লাগে, দাঁত লাগে, টাং লাগে, অ্যালভিওলার রিজ লাগে। অ্যালভিওলার রিজটা কি, এগুলো ছবি না দেখলে বোঝা যাবে না। ছবি না দেখলে এটা বোঝা মুশকিল। ছবি দেখেও কি বোঝা সম্ভব? এখান থেকে বোঝা যাবে হয়তো বা। ছবিটা আবার স্পষ্ট না, ফেসবুকের ছবি তো স্পষ্ট না, এই জন্য। এই যে অ্যালভিওলার নাকি জানো, এই ছবিটা স্পষ্ট না। এই যে অ্যালভিওলার রিজ বলা হচ্ছে। এই যে এই অংশটাকে অ্যালভিওলার রিজ, আমাদের জিহ্বার ওপরের যে তালু, হুম, ওপরে যে দাঁত, দাঁতের ঠিক পেছনে, হুম, দাঁতের ঠিক পেছনে একটু জিহ্বা দিয়ে ইয়ে করো, দেখবা একটু উঁচা জায়গা আছে। হুম, এই উঁচা জায়গাটাকে বলা হচ্ছে অ্যালভিওলার রিজ।
আচ্ছা, এরপরে বলতেছে অ্যালভিওলার রিজ, বলতেছে এরপর হার্ড প্যালেট। হার্ড প্যালেট বলতে ওপরের যে প্যালেটটা, আমাদের ওপরের যে প্যালেট সেটাকে বলা হচ্ছে হার্ড প্যালেট। এটা অনেকটা এই যে এই ওপরের অংশটা, এই যে এই অংশটা ওপরে, এই অংশটা হচ্ছে হার্ড প্যালেট। নিচেরটা কিন্তু নরম, জিহ্বার নিচের অংশটা এটা নরম, এই ওপরের এটা হচ্ছে হার্ড প্যালেট। এখানে দিয়েছে কোনটা? না, এখানে প্যালেটটা দেয়নি কিন্তু, এটা হার্ড প্যালেট। এরপরে বলতেছে যে সফট প্যালেট অর্থাৎ নিচের অংশটা, তারপরে নেজাল প্যাসেজ অর্থাৎ আমাদের নাকের যে ছিদ্র সেটা, তারপরে গ্লোটাল ফোল্ড। গ্লোটাল ফোল্ডটা কি? গ্লোটাল ফোল্ড এই যে এই জায়গায়, এটা কোনটা? ওই নাকেরই অংশ আর কি। ভোকাল ফোল্ড এই দুইটা। তারপরে গ্লোটাল ফোল্ড কোনটা? এই যে গ্লটিস, এই অংশটা। এই অংশটা বোঝা মুশকিল যে কোন অংশ আসলে বোঝাচ্ছে। ওকে, এই ছবিগুলো দেখতে আমার তো ভালো লাগে না। যাই হোক, এইটা গেল। These organs behave in different manners to produce speech sounds for our everyday communication. এই অর্গানগুলো আহ, কাজ করে, বিহেভ করে, আচার আচরণ করে, হচ্ছে আমাদের প্রতিদিনের কমিউনিকেশনে বিভিন্ন রকমের সাউন্ড তৈরি করার ক্ষেত্রে এই বিহেভগুলো, এই অর্গানগুলো বিহেভ করে। আমরা এখানে অর্গানগুলো ওয়ার্ক করে দিয়ে দিই, বিভিন্নভাবে এগুলো কাজ করে থাকে। থ্রি অফ দ্য মেইন অর্গানস অ্যান্ড দেয়ার ফাংশনস আর ডিসক্রাইবড বিলো। এর ভেতরে তিনটা অর্গান, যেমন লাংস, ল্যারিংস এবং ফ্যারিংস, এই তিনটা নিয়ে আমরা এখানে কথা বলবো। অর্থাৎ আর্টিকুলেটরি ফোনেটিক্স এর ভেতরে এই তিনটা অংশ, লাংস, ল্যারিংস এবং ফ্যারিংস। এরপরে বাকি দুইটা এই যে অ্যাকোস্টিক এবং অডিটরি। তাহলে এবার দেখি লাংসটা কি। ইটস এ ব্লাডার লাইক স্পঞ্জি অর্গান ফিল্ড উইথ এয়ার মেড আপ অফ অ্যালভিওলি। বলা হচ্ছে এটা একটা ব্লাডারের মতো, বল বল থাকে না, বলের ভেতরে যে চামড়ার অংশটা যার ভেতরে বাতাস থাকে টিউবের মতো, তো এটা অনেকটা এরকম যে ব্লাডার লাইক স্পঞ্জি অর্গান, স্পঞ্জের মতো, এবং এর ভেতরে বাতাস থাকে, এবং এটা মেড আপ অফ অ্যালভিওলি, অ্যালভিওলির দ্বারা তৈরি হয়। ইটস এ লোকেটেড ইট ইজ লোকেটেড অন দ্য বোথ সাইড অফ দ্য চেস্ট। এটা আমাদের বুকের দুই পার্শ্বে অবস্থান করে। হোয়েন উই ব্রেথ ইন, যখন আমরা শ্বাস নিয়ে থাকি ভেতরের দিকে, the air passes through the throat into the lungs through the trachea trachea। তখন যেটা হয় যে বাতাসটা আমাদের গলার ভেতর দিয়ে লাংসের ভেতরে প্রবেশ করে ট্রাকিয়ার মধ্য দিয়ে। এটা একটা অর্গান আর কি, হচ্ছে এটার নাম। অলসো নোন অ্যাজ দ্য ব্রঙ্কায়াল টিউব, এবং এটাকে, এই ট্রাকিয়াকে আবার ব্রঙ্কায়াল টিউবও বলা হয়। ট্রাকিয়াটা দেখে আসি। এই যে এইটা হচ্ছে ট্রাকিয়া। ধরো এই যে এইটা, এইটার নামটাই, এটা ব্রঙ্কায়াল টিউবও বলা হয়। এটাকে ব্রঙ্কায়াল টিউবও বলা হয়। এই যে ট্রাকিয়া, এই যে ল্যারিংস, এই অংশটা, ওই যে আমরা বলি না যে আমাদের অ্যাডাম অ্যাপেল, গলার এখানে যে উঁচু জায়গাটা সেটা, লাংস এই দুইটা, আর এই যে ব্রঙ্কি বা ব্রঙ্কায়াল এই যে বিভিন্ন শিরা উপশিরা গুলা। আচ্ছা, এটাকে আবার ব্রঙ্কায়াল টিউবও বলা হয়। আফটার দ্যাট দ্য মাসেলস ইনসাইড দ্য লাংস এক্সপান্ড অ্যান্ড কন্ট্রাক্ট বাই ইনগ্রেশন অর ইগ্রেশন অফ এয়ার। বলতেছে এই বাতাসটা নেয়ার পরে আমাদের লাংসের ভেতরে যে মাসেল গুলো রয়েছে, মাংসপেশিগুলো রয়েছে, সেগুলো এক্সপান্ড হয় অথবা কন্ট্রাক্ট হয়। এগুলো স্ফীত বা বড় হয় অথবা সংকুচিত হয় কিসের মাধ্যমে? ইংরেশন অ্যান্ড এগ্রেশনের মাধ্যমে অফ এয়ার, অর্থাৎ বাতাসের প্রবেশ
বাতাসের ইনগ্রেশন ঘটলে এটা এক্সপ্যান্ড হয়, আর বাতাসের এগ্রেশন ঘটলে, মানে এটা যদি বাতাস আমরা ছেড়ে দিই তাহলে লাঞ্চটা ছোট হয়ে যায়, বা এটা কন্ট্রাক্ট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। The air stream related to the lungs is called pulmonic air system mechanism. এই যে এয়ার স্ট্রিম, এই যে বাতাসের প্রবাহটা ঘটতেছে লাংসের ভেতরে, এটাকে বলা হয় পালমোনিক এয়ার স্ট্রিম মেকানিজম। ইট হ্যাজ টু পার্টস, এটার আবার দুইটা পার্ট রয়েছে, অ্যান ইনগ্রেশন এয়ার সিস্টেম মেকানিজম অ্যান্ড অ্যান অ্যাগ্রেশন আছে এখানে, অ্যাগ্রেশন। একটা অ্যাগ্রেশন এয়ার সিস্টেম মেকানিজম আর একটা হচ্ছে ইনগ্রেশন এয়ার সিস্টেম মেকানিজম, এই দুইটা পার্ট রয়েছে। স্পিচ সাউন্ডস আর প্রডিউসড বাই অ্যাগ্রেশন এয়ার সিস্টেম মেকানিজম, এবং স্পিচ সাউন্ড, কথা বলার যে সাউন্ড গুলো, এগুলো অ্যাগ্রেশনের মাধ্যমে, বাতাস ছাড়ার মাধ্যমেই মূলত এগুলো তৈরি হয়ে থাকে। দেখবো আমরা কথা বলতে লাগলে মুখ দিয়ে বাতাস বের হয়, এটা কিন্তু বাতাস ঢুকে না তখন, তো অ্যাগ্রেশনের মাধ্যমে তৈরি হয়। The ingression air stream mechanism is responsible for producing non-linguistic sound like yarning, তারপরে স্নোরিং, তারপরে ক্লিকিং, এগুলো। এবং ইনগ্রেশন এয়ার সিস্টেম মেকানিজম যেগুলো, এয়ার স্ট্রিম মেকানিজম যেগুলো, সেগুলো মূলত আমাদের নন লিঙ্গুইস্টিক সাউন্ড তৈরি করে, যেমন আমরা হাই তুলি, তারপরে নাক ডাকাই, তারপরে ক্লিকিং করি, হ্যাঁ, এগুলো। এগুলো হচ্ছে, বা ওই যে অনেক সময় আমরা দেখি না যে এমন অনেক সাউন্ড আছে, বাচ্চারা অর্থ অর্থ নাই, বাচ্চারা সাউন্ড করে, এরকম অর্থহীন সাউন্ড গুলো হচ্ছে আমরা করে থাকি, বা যেটাকে বলা হচ্ছে নন লিঙ্গুইস্টিক সাউন্ড। অর্থহীন যে সাউন্ড গুলো, সেগুলো হচ্ছে বাতাসের ইনগ্রেশনের মাধ্যমে হয়। বাতাসের এগ্রেশন অর্থাৎ বাতাস বাহিরে ছাড়ার মাধ্যমে আমরা যে সাউন্ড গুলো তৈরি করি সেগুলো হলো মানে লিঙ্গুইস্টিক সাউন্ড, বা যেগুলোর অর্থ আছে। আর ইনগ্রেশনের মাধ্যমে আমরা এমন কিছু সাউন্ড তৈরি করি যেগুলো আসলে অর্থ নয়। যেমন দেখবা যে তুমি যখন হাই তুলতেছো, শুরুতে বাতাসটা ভেতরে নিচ্ছ এবং তারপরে ছাড়তেছো, এবং এই সময় অনেকে সাউন্ড করে থাকে। তো এই সাউন্ডটা তোমার এই ইনগ্রেশনের সময় আমরা যে সাউন্ডটা করি সেটা হচ্ছে এই ইয়ার্নিং। ওকে, এটা গেল লাঞ্চ সম্পর্কে। এই আর্টিকুলেটরের মধ্যেই লাঞ্চ সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা ল্যারিংস সম্পর্কে জানি। ল্যারিংসটা হচ্ছে যে এই অংশটা, এই যে এই অংশটা, এই যে আমরা যে অ্যাডাম আপেলটা আমাদের আছে না, গলার এখানে যে উঁচু জায়গাটা, এইটার ঠিক পাশেই দেখো, বিহাইন্ড অ্যাডাম অ্যাপেলস, যে বলেই দিচ্ছে অ্যাডাম অ্যাপেলস এর পেছনে দ্য ল্যারিংস ইজ লোকেটেড, ল্যারিংস এর অবস্থান হচ্ছে অ্যাডাম অ্যাপেলের ঠিক পেছনে। ভোকাল কর্ড আর এ পার্ট অফ দ্য ল্যারিংস, ভোকাল কর্ড হচ্ছে এই ল্যারিংস এরই একটা অংশ। সো দ্য অর্গান ইজ ওফেন রেফার্ড টু দ্য সাউন্ড বক্স, সুতরাং এই অর্গানটাকে প্রায় সাউন্ড বক্স বলা হয়, যেখান দিয়ে আমাদের সাউন্ড বের হয় আর কি। In the larynx, the vocal cords make a structure called arytenoids cartilage. বলা যায় ল্যারিংস এর ভেতরে ভোকাল কর্ড মূলত একটা স্ট্রাকচার তৈরি করে, সেই স্ট্রাকচারের নামটা হচ্ছে আর্টেনয়েড কার্টিলেজ, এটা হচ্ছে নাম। লাংস গেল, ল্যারিংস গেল, এবার আসো ফ্যারিংস। দ্য ফ্যারিংস কন্টেইন অল দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ আর্টিকুলেশন। এই ফ্যারিংসটার ভেতরে এই সমস্ত রকমের অ্যাক্টিভ এবং প্যাসিভ উচ্চারণগুলো হয়ে থাকে। ইটস এ টিউব লাইক স্ট্রাকচার উইথ টু এন্ডস, এটা একটা টিউবের মতো স্ট্রাকচার, এর দুইটা এন্ড থাকে, শেষ প্রান্ত রয়েছে। ওয়ান এন্ড ইজ দ্য ওরাল ক্যাভিটি, এটার একটা এন্ড হচ্ছে আমাদের মুখের যে গহ্বর সেটা, আরেকটা হচ্ছে নেজাল ক্যাভিটি, আরেকটা হচ্ছে নাকের যে ছিদ্র সেটা। সো ইট ইজ ডিভাইডেড ইন টার্মস অফ দ্য নেজাল অ্যান্ড ওরাল ক্যাভিটি, সুতরাং এটাকে নেজাল এবং ওরাল ক্যাভিটি নাম দিয়ে এটাকে আলাদা করা হয়। বিসাইডস, এটা ছাড়াও, দ্য এন্টায়ার পার্ট ফ্রম দ্য ফ্যারিংস টু দ্য মাউথ ইজ কল্ড দ্য ভোকাল ট্র্যাক্ট। বলতেছে যে এটা ছাড়াও এই মুখের ভেতরে যে পুরো পার্টটা রয়েছে ফ্যারিংস থেকে শুরু করে মুখ পর্যন্ত, এই পুরো পার্টটাকে একসঙ্গে বলা হয় ভোকাল ট্র্যাক। পুরোটাকে একসঙ্গে বলা হয় ভোকাল ট্র্যাক। অর্থাৎ আমাদের মুখের ভেতরের যত যা যন্ত্রপাতি যেগুলো আমাদের শব্দ তৈরি করতে কাজে লাগে, সে সবগুলোকে একসঙ্গে বলা হচ্ছে ভোকাল ট্র্যাক। তাহলে আমরা যদি এখানে ফ্যারিংসটা দেখার চেষ্টা করি, ফ্যারিংসটা হচ্ছে
এই যে এই পুরোটা নেজাল নেজাল ক্যাভিটি, তারপরে ন্যাসোফ্যারিংস, এবং এই যে এই পুরোটাকেই বলা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস এর আরো অংশ আছে, এটা ট্রিকিয়া, এটা হাইপোফ্যারিংস। এই যে এটা হচ্ছে তোমার ল্যারিংস, এই পেছনে অ্যাডাম অ্যাপেলের ঠিক পেছনে আছে। ওরাল ক্যাভিটি যে মুখের মুখের গহ্বর এটা। এবার আসো আমরা পরের অংশটা পড়ি। অ্যাকোস্টিক। অ্যাকোস্টিক ফোনেটিক্স ডিলস উইথ হাউ দ্য স্পিচ সাউন্ড গোজ ফ্রম দ্য স্পিকারস মাউথ টু দ্য লিসনার্স ইয়ার্স। অ্যাকোস্টিক সাউন্ড এইটা আলোচনা করে থাকে কিভাবে একটা স্পিচ সাউন্ড মানুষের মুখের ভেতর থেকে শুরু করে লিসনারের কান পর্যন্ত পৌঁছায় সেটা নিয়ে। দ্য আর্টিকুলেটেড স্পিচ সাউন্ডস আর ট্রান্সমিটেড থ্রু দ্য এয়ার বাই দ্য স্পিকার টু দ্য লিসনার। বলা হচ্ছে যে এই যে স্পিচ সাউন্ড আর্টিকুলেট হচ্ছে, উচ্চারণ হচ্ছে আমাদের ভোকাল কর্ডের ভেতরে, ভোকাল ট্র্যাকের ভেতরে, সেটা বাতাসের মাধ্যমে ট্রান্সমিটেড হচ্ছে, পরিবাহিত হচ্ছে হয়ে স্পিকার থেকে লিসনারের কান পর্যন্ত পৌঁছায়। ইট ইজ কনস্টিটিউয়েড অফ সাম ফিজিক্যাল প্রপার্টিজ। এটা তৈরি হয় কিছু শারীরিক প্রপার্টির মাধ্যমে, সাচ আস ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, দ্যাট রেজাল্টস ইন দ্য সাউন্ড ওয়েভ। যেমন এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তবে অ্যামপ্লিটিউড তৈরি হয়, এগুলো মূলত সাউন্ড ওয়েভের ভেতরে তৈরি হয় আর কি, সাউন্ড ওয়েভ ক্রিয়েট করে। সাউন্ড ওয়েভ বলতে যে আমরা জানি যে সাউন্ড গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তরঙ্গের মাধ্যমে, তাই না? কাঁপতে কাঁপতে, লাফাতে লাফাতে যায়। তো এই যে একটা ঢেউয়ের মতো লাফাতে লাফাতে যায়, এটার কিছু ফ্রিকোয়েন্সি আছে। জোরে গেলে এক রকমের শব্দ, আস্তে গেলে এক রকমের শব্দ। ওই যে হার্টের আমরা পালস দেখি না, পালসের উত্থান পতন ঘটে, হ্যাঁ, অনেকটা এরকম করেই আমাদের এই ফ্রিকোয়েন্সিটা যাতায়াত করে, এই সাউন্ড ওয়েভটা তৈরি হয়, এবং সেটা আমাদের সাউন্ডটা স্পিকারের কান থেকে লিসনারের, স্পিকারের মুখ থেকে লিসনারের কান পর্যন্ত যায়। These physical properties of speech sounds are one of the main concern of acoustic phonetics. তো বলা হচ্ছে যে এই যে ফিজিক্যাল স্পিচ সাউন্ডের যে ফিজিক্যাল প্রপার্টিস, এটাই এই অ্যাকোস্টিক ফোনেটিক্স এর ওয়ান অফ দ্য মেইন কনসার্ন। এর অনেকগুলো কনসার্ন রয়েছে, অনেকগুলো বিষয় নিয়ে এরা কাজ করে থাকে, কিন্তু এটা হচ্ছে একটা। এরপরে আসো অডিটরি ফোনেটিক্স। আচ্ছা, এটার কনক্লুশনটা লেখা হয়নি, কনক্লুশনটা নাই, মানে এটা দিয়েই শেষ। তোমরা কনক্লুশনটা লিখে ফেলতে পারো। দেখো, অডিটরি ফোনেটিক্স। Auditory phonetics studies how the listener receives and realizes speech sound. অডিটরি ফোনেটিক্স আলোচনা করে থাকে কিভাবে লিসনাররা রিসিভ করে থাকে সাউন্ড এবং বুঝতে পারে স্পিচ সাউন্ডটা, যে তুমি কি বললা। এটাই মূলত অডিটরি ফোনেটিক্স। অনেক সময় এরকম হয় না যে দূর থেকে ঝড়ের মধ্যে, বাতাসের মধ্যে তুমি একটা কথা বলতেছো, আমি শুনতেছি তুমি কিছু একটা বলতেছো বাট বুঝতে পারতেছি না, তার মানে আমার অডিটরি সিস্টেমটা ওই সময় কাজ করতেছে না। বাট যদি বুঝতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে আমার অডিটরি সিস্টেমটা কাজ করতেছে, আমি শুনতে পাচ্ছি এবং শুনে কথাটা বুঝতে পারতেছি তুমি কি বলতেছো। হ্যাঁ, ওইটা ম্যাঙ্গো বলতেছো না আপেল বলতেছো না অরেঞ্জ বলতেছো, আমি বুঝতে পারতেছি। We know that speech sounds are articulated by the speaker's articulators that get transmitted through the air. আমরা জানি যে স্পিচ সাউন্ড এটা মূলত উচ্চারিত হয় স্পিকারের আর্টিকুলেটরের মাধ্যমে, স্পিকারের যে উচ্চারণের যে যন্ত্রগুলো রয়েছে মুখের ভেতরে সেগুলোর মাধ্যমে। দ্যাট গেট ট্রান্সমিটেড থ্রু দ্য এয়ার, এবং যেটা পরিবাহিত হয় লিসনারের মুখ থেকে, স্পিকারের মুখ থেকে লিসনারের কান পর্যন্ত। এইটা বাতাসের মাধ্যমে মূলত ট্রান্সমিটেড হয়। আফটার দ্যাট, তারপরে দ্য লিসনার ইউজ দেয়ার অর্গানস টু লিসেন টু ইট। তারপরে লিসনাররা তাদের অর্গান বা কান বা এইগুলো ব্যবহার করে এই শব্দটাকে শোনার জন্য, বোঝার জন্য। দ্য ব্রেইন অলসো প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কম্প্রিহেন্ডিং। এই শব্দটা, যে শব্দটা তুমি বলেছো সেটা বোঝার ক্ষেত্রে লিসনারের যে ব্রেইন, মাথা বা মাথার যে ব্রেইনটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বোঝার ক্ষেত্রে, কম্প্রিহেন্ড করার ক্ষেত্রে। বিকজ উইদাউট ইট, কারণ এটা ছাড়া নান ক্যান আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ ব্রেইন ছাড়া কেউই বুঝতে পারবে না দ্যাট দে হ্যাভ লিসেন্ড অর সামথিং, লিসেন টু সামথিং, অর্থাৎ তারা যে কিছু একটা শুনতেছে এটা বুঝতে পারবে না যদি এই ব্রেইন না থাকে এবং কম্প্রিহেন্ডের কাজটা না হয়। তুমি একটা কিছু বলতেছো, এটা আমি শুনতেই পাচ্ছি না, বুঝতেই পারতেছি না, তাহলে হইলো না।
তো অডিটরি ফোনেটিক্স এর আমাদের দরকার। অডিটরি ফোনেটিক্স মূলত এই কোন একটা শব্দ শুনতে পাওয়া, সেটা বুঝতে পারা, সেটা রিয়েলাইজ করা, এটা নিয়ে কাজ করে থাকে। তাহলে এক কথায় আমরা যদি একটা সামারি টানি, তাহলে দেখবো যে ফোনেটিক্স কাকে বলে এটা দেখলাম। ফোনেটিক্স এর তিনটা প্রধান ব্রাঞ্চ, এই তিনটার ভেতরে আর্টিকুলেটরির আবার তিনটা ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ আর কি। আর্টিকুলেটরি আমাদের প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করে থাকে, মানে আমরা শব্দ উৎপাদন করতেছি এটা নিয়ে কাজ করে থাকে। অ্যাকোস্টিক এরা শব্দের ট্রান্সমিশন নিয়ে, বাতাসের যে ওয়েভের ভিতরে শব্দ ট্রান্সমিট হচ্ছে এটা আলোচনা করে থাকে। এবং অডিটরি এটা আমরা যে শব্দটা শুনতেছি, শুনে বুঝতেছি কিনা, এটা নিয়ে কাজ করে থাকে। এবং এই আর্টিকুলেটরির মধ্যে আরো তিনটা রয়েছে, যেমন ফিজিক্যাল প্রপার্টি, যেগুলো আমরা ভাষা শব্দ উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহার করি, যেমন লাংস, ল্যারিংস এবং ফ্যারিংস, এই তিনটা নিয়ে আলোচনা করে থাকে আর্টিকুলেটরি। আর এছাড়া আলাদা করে অ্যাকোস্টিক এবং অডিটরি। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নটা। প্রশ্নটা একটু ছোট হলেও এটা এটা আসলে এতটুকুই লিখতে পারো, সমস্যা নেই, মার্কস পাবো ভালো। আচ্ছা, এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমরা এই প্রশ্নটা এটুকুই এটুকুই রাখবো। আর সামনের দিনে আমরা পড়বো হচ্ছে কোন প্রশ্নটা, যেহেতু আমরা এটা পড়েছি বলতেছো, তাহলে কার্ডিনাল ভায়োলার পড়বো না। আর আমরা এটা 3 স্টার যেহেতু দিওনি, তো এটা আর পড়লাম না। আমরা সামনে স্ট্রেস পড়বো। হোয়াট ইজ স্ট্রেস, ডিসকাস ইটস টাইপ অ্যান্ড রুলস অফ স্ট্রেস প্লেসমেন্ট ইন ইংলিশ ওয়ার্ডস। মানে স্ট্রেস কোথায় দিতে হয় ইংলিশ ওয়ার্ডের, সেটা নিয়ে আমরা পড়বো সামনের দিনে। তারপরের দিনে স্যার লিঙ্গুইস্টিক্স এ নাকি ম্যাথের মতো মার্ক পাওয়া যায়, এই কোশ্চেন গুলোতে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এগুলোতেই তাই, এগুলোতেই ম্যাথের মতো মার্কস পাওয়া যাবে। এবং এই এই প্রশ্নগুলো মনে থাকতে চাইবে না কিন্তু, খুব সচেতন হয়ে মনে রাখতে হবে, খুব ইয়ে করতে হবে আর কি, খাটাখাটনি করতে হবে। এই সামনে যেমন স্ট্রেস, আমরা যখন এটা পড়বো এটা তো খাটতে হবে। এই যে কার্ডিনাল ভাওয়েল, এখানে খাটতে হয়। এই যে ডিপথং মনস্থ যখন পড়বো তখন তো মানে প্রচুর খাটতে হবে। এই যে এইদিকে আবার কিছুটা সহজ আছে। তো এই পার্টটা আমাদের একটু কঠিন লাগবে, তারপরের দিকে আবার সহজ। আচ্ছা, তো এই হলো আমাদের আজকের ক্লাস। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো। কারো কিছু বলার থাকলে বইলো। আর আমাদের তো এটার ব্রিফ কোশ্চেন হয়ে গেছে, শর্ট কোশ্চেন হয়ে গেছে, এখন যে ব্রড কোশ্চেন গুলো পড়তেছে এগুলো একেবারে ফাইনাল। হ্যাঁ, এগুলো তার ফেরার সুযোগ হবে না। আরেকটা জিনিস আমি তোমাদেরকে অনেককেই মানে প্রায় বলে যে অনেকে যে যেহেতু এইগুলো হয়ে গেছে, এগুলো যেহেতু হয়ে গেছে, তো এগুলোর ইয়েগুলো কই, কোশ্চেন গুলো কই। তো তোমাদেরকে জানানোর জন্য যে আমরা এগুলোর কোশ্চেন গুলো পড়াইনি। আমি আগে এগুলো শুধুমাত্র ওই লেকচার শিট গুলো পড়াইতাম, মানে টেক্সটের সামারি টামারি এগুলো। আমরা এইখান থেকে ফিকশন থেকে শুরু করে আমরা এই কোশ্চেন গুলো সব শুরু করেছি, তাই না? তো আমাদের কোশ্চেন শেষ হয়েছে এই রেস্টোরেশন এন্ড 18th সেঞ্চুরি ফিকশন, তারপরে রেস্টোরেশন এন্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এরপরে এসে আমাদের লিঙ্গুইস্টিক্স শুরু হচ্ছে, এগুলোর প্রশ্ন। বাট এই বাকি তিনটার এগুলো প্রশ্নটা শেষ হয়নি। এগুলো আমরা এই যে বাকি এই কয়েকটা পড়ার পরে আবার ব্যাক করবো এখানে, ব্যাক করে তখন এগুলোর প্রশ্ন পড়বো আমরা। তোমাদের হাতে ধরো আরো 6 মাস সময় আছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে পরীক্ষা হবে, 5 মাস সময় আছে। 5 মাসে আমাদের আমাদের শেষ হয়ে যাবে, শেষ হয়ে যায় আসলে। টেনশনের কোনো কারণে শেষ হয়ে যায়। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্তই, কালকে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। কালকে ক্লাস 9টায়। না, কালকে তো তোমাদের ক্লাস, তোমাদের টাইমেই। 9টায় না, তোমাদের টাইমেই আছে। ওকে, আল্লাহ হাফেজ।